সুপ্রভাত। আজকের ক্লাসে আমরা একটা কবিতা পড়ব, যে লেখিকা বলি বা কবি বলি হচ্ছেন কামিনী রায়। কামিনী রায়ের কবিতা চাহিবে না ফিরে, অর্থাৎ এখানে চাহিবে না, চাহিবে কথার অর্থ হচ্ছে তাকানো, চাহিবে না মানে তাকাবে না ফিরে। আসলে কবি এখানে যেন প্রশ্ন করছেন যে তুমি কি ফিরে তাকাবে না, অর্থাৎ কার দিকে তাকানোর কথা বলা হয়েছে সেটা আমরা কবিতা পড়ে জানব। কবিতা পড়ার আগে লেখিকা সম্পর্কে আমরা একটু দেখে নেব। যে ইনি হচ্ছেন লেখিকা কামিনী রায়। যে কামিনী রায় 1864 সালের 12ই অক্টোবর জন্মগ্রহণ করেন। তার আদি নিবাস বাংলাদেশের বাখরগঞ্জে অন্তর্গত বাসন্ডা গ্রাম। যে আদি নিবাস অর্থাৎ তিনি যেখানে বাস করতেন। পিতা চণ্ডীচরণ সেন একজন ব্রাহ্ম ধর্মাবলম্বী বিচারক ও লেখক ছিলেন। তিনি 1866 খ্রিস্টাব্দে সংস্কৃত অনার্স নিয়ে কলকাতার বেথুন কলেজ থেকে বিএ পাশ করেন। প্রথমে বেথুন স্কুলে শিক্ষকতা ও পরে সমাজসেবামূলক কাজে আত্মনিয়োগ করেন। তার কবিতা পড়ে বিমোহিত হয়ে সিভিলিয়ান কেদারনাথ রায় তাকে বিয়ে করেন। যে লেখিকা, কারণ কোনো একটা লেখা তার পেছনে অনেক গল্প থাকে বা অনেক বাস্তব জীবনের অভিজ্ঞতা থাকে। এখানেও লেখিকার জীবনে, কারণ লেখিকা বিএ পাশ করেছিলেন, আবার লেখিকার পেশা ছিল শিক্ষকতা, সেখানে যে তিনি কিভাবে লেখায় এলেন সেটা স্বামী কেদারনাথ রায় এবং দুই পুত্রের অকাল মৃত্যু কবির জীবনে বিপর্যয় ডেকে আনে। দুজনে আশ্রয়টুকু বা দুজনেই যখন মারা গেলেন, মুক্তি খোঁজেন কাব্য রচনায়। তাহলে লেখিকার কাব্য রচনায় যে আশার পেছনে আমরা কারণটা দেখলাম, যে তিনি কাব্য রচনার মাধ্যমে তার নিজের মুক্তি খুঁজেছিলেন। আলো ও ছায়া, আলোক সঙ্গীত, মাল্য ও নির্মাল্য, দীপ ও ধূপ, জীবন পথে, ধর্মপুত্র ইত্যাদি তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থগুলো ছিল লেখিকার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি কবি জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন। যে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী যে স্বর্ণপদক তিনি লাভ করেছিলেন। আমরা আজকে যে কবিতাটা পড়ব সেটা তার আলো ছায়া কাব্যগ্রন্থের অন্তর্গত। তাহলে এখান থেকে আমাদের মনে রাখার বিষয় হচ্ছে যে আমরা আজকে লেখিকা কামিনী রায়ের যে কবিতা পড়ব চাহিবে না ফিরে, সেটা তার আলো ও ছায়া কাব্যগ্রন্থের অন্তর্গত। এরপর যে কবিতাটা বিশ্লেষণ করব, কবিতা, কারণ কাব্যগ্রন্থ সম্পর্কে, কাব্যগ্রন্থ হচ্ছে অনেকগুলো কবিতার মিশ্রণ, সেখান থেকে আমরা একটা ছোট্ট কবিতা পড়ব চাহিবে না ফিরে। অর্থাৎ লেখিকা যেন এখানে পাঠকের উদ্দেশ্যে, কিংবা যা কিছু লেখা সব কিছুই তো পাঠকের উদ্দেশ্যে হয়, পাঠক সেটা যেভাবে নেবে। তো এখানে লেখিকা যেন প্রশ্ন করছেন যে চাহিবে না ফিরে, তুমি কি ফিরে তাকাবে না, এই রকম একটা প্রশ্ন। সেই প্রশ্নটা এখানে কাদের কথা বলা হয়েছে সেটা আমরা কবিতা পড়ে জেনে নেব। পথে দেখে ঘৃণা ভরে, ঘৃণা ভরে মানে ঘৃণা করে। এখানে যে পথে দেখছি, কি দেখছি, কত কেহ গেল সরে, কত কেহ অর্থাৎ কতজন সরে গেল। কেন সরে গেল? উপহাস করি কেহ যায় পায়ে ঠেলে, কেউ উপহাস করে পায়ে ঠেলে চলে যাচ্ছে। যে এখানে আমাদের সমাজে ধনী দরিদ্র উচ্চ নীচ বিভিন্ন শ্রেণীর মানুষ বসবাস করে। সেখানে আমরা রাস্তায় চললে দেখতে পাবো যে এক শ্রেণীর মানুষ
নিজেদের যখন যায় বা যখন কেউ আমরা লক্ষ্য করব যে যখন কেউ ভিক্ষে চাইছে বা খুব ময়লা জামা কাপড় পরে আছে, তখন তাকে আমরা ঘৃণা করে সরিয়ে দিচ্ছি, অনেকেই সরাতে দেখেছি। এই যে অবস্থাটা এখানে কবিতার মধ্যে পাবো, যে পথে দেখে ঘৃণা ভরে কত কেহ জলে গেল সরে। যে পথে পথে আমি দেখছি যে ঘৃণা করে কতজন সরে গেল, কি না উপহাস করি কেহ যায় পায়ে ঠেলে, কেউ উপহাস করে পায়ে ঠেলে চলে যাচ্ছে। যদি এটাকে এভাবে ধরি, রাস্তা দিয়ে যাচ্ছে কোনো একজন সমাজের অবহেলিত বা বিতাড়িত নিম্ন শ্রেণীর মানুষ, যখন কি করছে না, যখন কারোর পা ধরে যে আমাকে কিছু দাও এই রকম কথা বলছে, অনেকে তাকে কিছু না দিয়ে তাকে উপহাস করে, এই নোংরা জিনিস বা নোংরা জামা কাপড় পরে আছে, উপহাস করে ঠেলে দেয়। এটা আমরা প্রত্যেক দিন বা আমাদের সমাজে প্রত্যেকটা সময়ে আমরা লক্ষ্য করি। কেহ বা নিকটে আসি বরশি সান্ত্বনা রাশি। নিকটে মানে কথার অর্থ হচ্ছে কাছে, কেউ বা নিকটে আসি, কেউ বা আবার যে সবাই উপহাস করে বা ঘৃণা করে পায়ে ঠেলে দেয় না। তাই বলছেন কেহ বা নিকটে আসি, নিকটে অর্থাৎ কাছে এসে কি করে, বরশি সান্ত্বনা রাশি। বরশি মানে বর্ষণ করে, মানে এখানে বলা সান্ত্বনা দেওয়া। বরশি সান্ত্বনা অর্থাৎ আশ্বাস বাক্য, যে আজ থাক আমি কালকে তোমাকে দেব, কিংবা আমি তোমার ভবিষ্যতে আমি তোমার কিছু একটা ব্যবস্থা করব। এটা হচ্ছে সান্ত্বনা, কথার অর্থ হচ্ছে আশ্বাস বাক্য, অর্থাৎ বরশি সান্ত্বনা রাশি, সান্ত্বনা দিয়ে থাকে। ব্যথি তীরে ব্যথা দিয়ে যায় শেষে ফেলে, যে বলে দিল যে আমি কালকে তোমাকে, আজকে তো আমার কাছে কিছু নেই, কালকে তোমাকে কিছু দেব, এটা হচ্ছে সান্ত্বনা। সেও তার মধ্যে কি না, আজকে যখন পাইনি কালকে কিছু পেতে পারি। এই যে ব্যথি তীরে ব্যথা দিয়ে, ব্যথিত অর্থাৎ তিনি ব্যথিত হয়েছেন, যিনি ব্যথিত হন তাকে ব্যথা দিচ্ছে, যে কালকে যখন মানুষটা এলো না, সে সবাই জানে যে আজকে ও বলেই চলে গেল, কাল আসবে না। এই জন্য বলছে ব্যথিতেরে ব্যথা দিয়ে যায় শেষে ফেলে। ব্যথিতকে ব্যথা অর্থাৎ কষ্ট দিয়ে শেষে ফেলে চলে যায়। তাহলে আমরা এখানে কত রকম সমাজের মানুষের মধ্যে কত রকম মানসিকতার পরিচয় পাচ্ছি। পতিত মানবতরে নাহি কি গো এ সংসারে। পতিত অর্থাৎ সমাজ থেকে যারা অবহেলিত তাদেরকে বলা হচ্ছে পতিত। মানবতরে অর্থাৎ মানুষের জন্য, তরে কথার অর্থ হচ্ছে জন্য। পতিত মানবতরে অর্থাৎ পতিত মানুষের জন্য নাহি কি গো এ সংসারে একটি ব্যথিত প্রাণ দুটি অশ্রুধার। যে একজন মানুষও কি নেই, একটি ব্যথিত প্রাণ, মানে একটা প্রাণের কথা বলা হচ্ছে, যে প্রাণ ব্যথায় মানে পতিত মানুষের ব্যথায় নিজেকে ব্যথিত করবে। এই জন্য বলছে একটি ব্যথিত প্রাণ, যে অনেকজনের ব্যথা পাওয়ার দরকার নেই, একটি মাত্র ব্যথিত অর্থাৎ একটা দুঃখের পূর্ণ যে পতিত মানুষের জন্য ব্যথিত প্রাণ দুটি অশ্রুধার। অর্থাৎ এখানে একজন মানুষের কথা বলা হয়েছে যার দুটি চোখ আছে, এই জন্য দুটি অশ্রুধার। যে এ সংসারে কি কেউ নেই, এ সংসার বলতে এখানে একজনের বাড়ি নয়, এ বিশ্ব সংসারের কথা বলা হয়েছে। যে লেখিকা এখানে প্রশ্ন করছেন বা কবি এখানে প্রশ্ন করছেন, পতিত মানবতরে নাহি কি গো এ সংসারে। পতিত মানুষের জন্য এ সংসারে কি কেউ নেই, যে একটি ব্যথিত প্রাণ আর দুটি অশ্রুধার, অর্থাৎ কেউই নেই পতিত মানুষের জন্য। পথে পড়ে অসহায় পদতলে দোলে যায়। যে পথে পড়ে, অসহায় কি, অসহায় মানুষ পথে পড়ে আছে আর কি পদতলে দোলে যায়। পথে পড়ে অসহায়, অসহায় মানুষ কি আছে, পথে পড়ে আছে আর তাকে পদতলে পা দিয়ে তাকে দোলে দিয়ে যাচ্ছে। দুখানি স্নেহের কর নাহি বাড়াবার। যে যখন পথে অসহায় মানুষকে দেখছি, তাকে পদতলে অর্থাৎ তার পাশ দিয়ে আমি চলে যাচ্ছি বা পায়ে আঘাত করে চলে যাচ্ছি, লেখিকা এখানে বলছেন যে দুখানি স্নেহের কর, অর্থাৎ দুটো যে স্নেহের হাত
নিজের ভালোবাসার হাত, সেই দুটো হাত কি নেই? দুখানি স্নেহের কর নাহি বাড়াবার, যে দুটো হাত কি নেই বাড়িয়ে দেওয়ার জন্য ওই পতিত মানুষের জন্য কিংবা অসহায় মানুষের জন্য? সত্য দোষে আপনার চরণ স্খলিত তার, সত্য দোষে আপনার, যে এই দোষ আপনার মানে নিজের চরণ স্খলিত তার, যে নিজের দোষে তার আজকে এই অবস্থা। চরণ স্খলিত মানে পা পিছলে যাওয়া, অর্থাৎ সে আজ যে পরিণতিতে বা যে অবস্থায় সে আজ আছে সেটা হয়তো সত্য যে এটা তার নিজের দোষে হয়েছে, কিন্তু তাই তোমাদের পথ উঠিবে অসিরে, যে আজকে সে নিজের দোষে তার এই অবস্থা হয়েছে সেটা মানছি, তা বলে কি তোমাদের পথ অর্থাৎ তোমাদের পা, অর্থাৎ সমাজের যে এখানে দুটো শ্রেণী দেখাতে চাইছেন, যে উচ্চ শ্রেণী এবং উচ্চ অসহায় বা পতিত মানুষদের কথা বলা হয়েছে, যে সেখানে যে তোমাদের, তা বলে কি তাই তোমাদের পদ উঠিবে অসিরে, যে নিজের দোষে যা কিছু হয়েছে তা বলে কি তোমাদের পা তার শিরে অর্থাৎ মাথায় উঠবে? তাই তার আর্তরবে সকলে বধির হবে, যে তাই তার যখন শিরে কোনো মানুষের এখানে যে আঘাত করা, অর্থাৎ শিরে পা ওঠানো বলতে আঘাত করার কথা বলা হয়েছে, তাই তার আর্তরবে, যখন তাকে আঘাত করা হয়, আর্তরব মানে হচ্ছে করুণ চিৎকার, সকলে বধির হবে, যে তার আর্তরব বা তার চিৎকার কেউ শুনতে পাবে না, তা বলে তুমি অসহায় বলে পতিত বলে তুমি তার মাথায় অর্থাৎ মাথায় শিরে অর্থাৎ মাথায় পা রাখবে, কিংবা তার যে সেই আর্তরবে সকলে বধির হবে, অর্থাৎ এই আর্তরব কেউ শুনতে পাবে না। যে যাহার চলে যাবে, যে যাহার যে যার মতো চলে যাবে, আর কি চাহিবে না ফিরে। এখানে সেই প্রথম লাইনের যে আমরা কবিতাটা শুরু করেছি, যে কবিতার নাম যেটা যে চাহিবে না ফিরে, অর্থাৎ লেখিকা এখানে কার দিকে ফিরে তাকানোর কথা বলা হয়েছে বলেছেন না, সমাজ থেকে অবহেলিত, বঞ্চিত, নিপীড়িত মানুষের কথা বলেছেন। যে যাহার চলে যাবে চাহিবে না ফিরে, যে যার মতো চলে যাবে একবারও ফিরে তাকাবে না। চাহিবে কথার অর্থ হচ্ছে তাকাবে না। বর্তিকা লইয়া হাতে, বর্তিকা কথার অর্থ হচ্ছে দ্বীপ, বর্তিকা লইয়া হাতে অর্থাৎ দ্বীপ হাতে নিয়ে কি করবে? বর্তিকা লইয়া হাতে চলেছিল একসাথে, যে বর্তিকা অর্থাৎ দ্বীপ নিয়ে একসাথে চলেছিল। এরপরে লেখিকা এখানে উদাহরণস্বরূপ বলতে চেয়েছেন যে যদি একসঙ্গে সবাই যায়, বর্তিকা লইয়া হাতে দ্বীপ নিয়ে সবাই যখন একসঙ্গে চলেছিল একসাথে, বর্তিকা লইয়া হাতে চলেছিল একসাথে, অর্থাৎ একসাথে যে চলেছিল, পথে নিভে গেল আলো, পথে অর্থাৎ যে একসঙ্গে যে দ্বীপ নিয়ে চলেছিল, বা যদি কেউ একসঙ্গে দ্বীপ নিয়ে যায় সেখানে পথে আলো নিভে গেল, পড়িয়াছে তাই পড়ে গেছে। তোমরা কি দয়া করে তুলিবে না হাত ধরে, যে একসঙ্গে যদি তোমরা যাচ্ছ সেখানে বাতি দ্বীপ নিয়ে যাচ্ছ, পথে হয়তো একজনের দ্বীপ বা আলো নিভে গেল, সেখানে সে একজনের যখন আলো নিভে গেল তখন সে পড়ে গেল, তাহলে কি তোমরা, এখানে প্রশ্ন করা হচ্ছে, তাহলে কি তোমরা তাকে তুলবে না, হাত ধরে তুলবে না? তাহলে ঠিক একইভাবে এখানে আমরা যখন একসঙ্গে চলছি, সেই একই উদাহরণে কার কথা বলা হয়েছে? একটা গোটা সমাজের কথা বলা হয়েছে, গোটা বিশ্বের কথা বলা হয়েছে, যেখানে কি বলা হয়েছে না, সমাজের এক শ্রেণীর মানুষ আর এক শ্রেণীর মানুষের প্রতি যে অবহেলা সেটার কথা বলা হয়েছে। তাহলে এখানে যদি তুমি দ্বীপ হাতে যে পড়ে গেছে, অন্ধকারে দ্বীপ নিভে গেছে, পড়ে গেছে অন্ধকারের মধ্যে, তাকে যদি তুমি তুলবে, তাহলে সমাজের অবহেলিত বা নিপীড়িত মানুষকে কেন তুলবে না লেখিকা? তাই উদাহরণটা ব্যবহার করেছেন। অর্ধদ্বন্দ্ব তার লাগি থামিবে না ভাই, অর্ধদ্বন্দ্ব মানে একটু সময়, তার জন্য কি থামবে না?
যে পড়ে গেছে মানুষটা, তাকে আমরা তুলি। তাহলে আমাদের মনের মধ্যে যদি এই বিবেকটা থাকে বা আমরা যদি তখন আমরা কাউকে তুলি, তাহলে সমাজের কেন অবহেলিত পতিত নিপীড়িত মানুষকে তুলব না? তোমাদের বাতি দিয়া প্রদীপ জ্বালিয়া নিয়া তোমাদেরই হাত ধরি হোক অগ্রসর। যে তার তো প্রদীপ নিভে গেছে, আলো নিভে গেছে, তোমাদেরই বাতি দিয়া, অর্থাৎ একজনের যখন বাতি নিভে গেছে, আলো নিভে গেছে, তাকে কি তুলবে? তাকে যদি তুলবে, তা লেখিকা বলছেন তাকে তুলবে আর কি করবে না, তার আলোটা যখন নিভে গেছে তোমাদের নিজেদের আলো দিয়ে কি হাত ধরে, তার হাত ধরে তাকে অগ্রসর অর্থাৎ এগিয়ে নিয়ে যাবে। তোমাদেরই হাত ধরি হোক অগ্রসর, তোমাদের হাত ধরে অগ্রসর এগিয়ে যাক। পঙ্ক মাঝে অন্ধকারে ফেলে যদি দাও তারে। পঙ্ক মাঝে অর্থাৎ পঙ্ক কথার অর্থ হচ্ছে পাঁক বা কাদা, সেই কঠিন রাস্তার মাঝে যদি তাকে ফেলে দাও তাহলে কি হবে? আধার রজনী তার রবে নিরন্তর। অন্ধকার রাত্রি তার সব সময়, নিরন্তর কথার অর্থ হচ্ছে সব সময়, অবিরাম। যে আধার রজনী তার, অন্ধকার রাত্রি তার সব সময় থাকবে। কেউ যখন পড়ে গেছে তোমাদের মাঝখানে, তোমরা যখন একসঙ্গে যাচ্ছ, সেখানে যখন কেউ রাস্তা দিয়ে পড়ে যাচ্ছে, আলো নিভে গেছে, যদি তুমি তাকে না তোলো তখন কি হবে? সে অন্ধকারেই ওখানে পঙ্ক মাঝে, অর্থাৎ এখানে কাদা, কিংবা এখানে কাদা বলা হলেও এখানে সে সেই জায়গাটাই পড়ে থাকবে। অর্থাৎ তুমি অগ্রসর না করলে কিছু অগ্রসর হবে না। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে লেখিকা প্রথমে প্রশ্ন করেছেন, তারপরে নিজেই একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন আর নিজেদের বিবেককে জাগ্রত করেছেন। তাহলে আমাদের যে সমাজের যে সার্বিক উন্নয়ন, সেটা কি হবে না, সব কিছু সমবন্টনভাবে চললে, সমানভাবে চললে। তাহলে একটা সমাজের একটা শ্রেণী মানুষ যদি নিচে পড়ে থাকে আর একটা শ্রেণীর মানুষ এগিয়ে যাবে, তাতে কি হবে? সমাজের যে সার্বিক উন্নয়ন সেটা হবে না। অর্থাৎ সমাজ কি হয়? সবাইকে একসঙ্গে নিয়ে সবার সঙ্গে একই সঙ্গে এগিয়ে চলে। এখানে লেখিকা তাই কবিতাটার মধ্যে বারবার প্রশ্ন করেছেন যে চাহিবে না ফিরে যারা সমাজ থেকে তাড়িত হয়ে গেছে, বিচ্যুত, নিপীড়িত, পতিত, অবহেলিত সমাজ থেকে, যে তাদেরকেও সঙ্গে নিয়ে এগোলে তবেই আমাদের সমাজের সার্বিক উন্নয়ন হবে। এখানে কয়েকটা শব্দার্থ দেখো, যে ঘৃণা ভরে অর্থাৎ ঘৃণা সহকারে, নিকটে কথার অর্থ হচ্ছে কাছে, বরশি অর্থাৎ বর্ষণ করছে, স্নেহ মানে কথার অর্থ আদর, এখানে স্নেহের মানে আদরের, ব্যথিতের অর্থাৎ ব্যথা, ব্যথিতের কথার অর্থ কি না, ব্যথা পেয়েছে যে, অর্থাৎ যে ব্যক্তি ব্যথা পেয়েছে তাকে বলা হচ্ছে ব্যথিত। তারে মানে তাকে, দলে মানে মারিয়ে যাওয়া, দোলে অর্থাৎ মারিয়ে গেছে, স্খলিত মানে বিচ্যুত বা পতিত, সান্ত্বনা মানে আশ্বাস বাক্য, শিরে কথার অর্থ হচ্ছে মাথায়, পথ মানে পা, বধির মানে যে মানুষ বা যে ব্যক্তি শুনতে পায় না এমন মানুষকে বা ব্যক্তিকে বলা হচ্ছে বধির, বর্তিকা মানে দ্বীপ। আধার, আধার মানে অন্ধকার, আধার রজনী অর্থাৎ অন্ধকার রাত্রি, নিরন্তর যার অন্ত নেই বা শেষ নেই, অন্ত কথার অর্থ মানে শেষ নেই বা অবিরাম, সব সময়। এই হচ্ছে এই চ্যাপ্টারের অর্থ। এখানে যে মূল যে ভাবটা বলা হয়েছে, যে এই কবিতার যে মূল ভাব বলা হয়েছে, সেই মূল ভাবটা তোমরা নিজের ভাষায় লিখবে আর অনুশীলনীর যে প্রশ্নগুলো আছে সেগুলো নিজেরা করবে। যদি সাহায্য লাগবে আমি তোমাদের সেগুলো করিয়ে দেব।